এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে বাংলাদেশ নতুন প্রত্যাশায় দরজায় করা নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বদলের হাওয়া নিয়ে আসছেন লাখো তরুণ, প্রথমবারের মতো যারা পা রাখছেন ভোটের ময়দানে। তারা শুধু ভোটারই নন, হতে পারেন গেম চেঞ্জারও। এমন তরুণ অভিজ্ঞদের মুখে শুনবো আগামীর ভাবনা। এসব জানতে ও জানাতেই মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। দর্শক, আজকে আলোচনা করব মানিকগঞ্জ 1, 2 ও 3 এই সংসদীয় আসনগুলো নিয়ে। জানবো তরুণ ও সাধারণ মানুষের কথা, সেই সাথে জানবো আসনগুলোতে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থী, মনোনয়ন প্রত্যাশীদের নির্বাচনী ভাবনা। রোড টু পার্লামেন্টে আজকের যে আয়োজন, সেখানে মানিকগঞ্জ সংসদীয় আসন অর্থাৎ 3টি আসন নিয়ে আমরা কথা বলবো। যদি সেই সংসদীয় আসনগুলোর বিগত দিনের যে ভোটের চিত্র দেখে নিতে চাই, শুরুতেই আমরা যা দেখব মানিকগঞ্জ 1 আসন নির্বাচনী বছর 1991 সালে যদি আমরা ধরি, বিএনপি এই আসনটিতে জয়ী হয় এবং বিএনপির প্রার্থী ছিলেন খন্দকার দেলোয়ার হোসেন। 46,817 ভোট পান তিনি হারান আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রৌফ খানকে, যিনি 20,415 ভোট পান এবং নিকটতম প্রতিনিধি হিসেবে বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন। এরপরের নির্বাচনী বছরটিতে যদি যাই আমরা, 1996 সালের যে নির্বাচন মানিকগঞ্জ 1 আসনে, সেখানেও কিন্তু বিএনপি খন্দকার দেলোয়ার হোসেন 44,502 ভোট পান এবং এএম সাইদুর রহমানকে হারান 33,161 ভোট পান, যিনি অর্থাৎ বিএনপি এই আসনটিতে তার আসন ধরে রাখে 91-এর পর। 96 সালেও কিন্তু বিএনপি সেখানে জয়ী হয়। এরপরে নির্বাচনী বছর 2001 সাল, সংসদীয় আসন 168 অর্থাৎ মানিকগঞ্জ 1, খন্দকার দেলোয়ার হোসেন আবারও এই আসনটি থেকে কিন্তু তিনি নির্বাচিত হন এবং এবারও আওয়ামী লীগের প্রার্থী, আওয়ামী লীগ পরাজিত হয় কিন্তু প্রার্থী ভিন্ন, আব্দুস সালাম 59,541 ভোট পান, তিনি নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে পরাজিত হন। অর্থাৎ এই আসনটিতে পরপর 3বার কিন্তু বিএনপিকে আমরা জয়ী হতে দেখি। 2008 সালে এসে অবশ্যই আসনটিতে আওয়ামী লীগ জয়ী হয় এবং খন্দকার দেলোয়ার হোসেন, তিনি বিএনপি প্রার্থী, তিনি পরাজিত হন এবং এবিএম আনোয়ারুল হক আওয়ামী লীগের প্রার্থী 1,47,322 ভোট পান, অর্থাৎ আওয়ামী লীগ এই আসনটি দখল করে। পরের যে আসন, সেটিতে যদি একটু চোখ রাখি, মানিকগঞ্জ 2 আসনে 1991 নির্বাচনে হারুনুর রশিদ খান মুন্নু বিএনপি থেকে 59,280 ভোট পেয়ে নির্বাচিত হন। গোলাম মহিউদ্দিন, তিনি কিন্তু তার অর্ধেক ভোট পান, 29,342 ভোট আওয়ামী লীগের প্রার্থী। অর্থাৎ এই আসনটিতে বিএনপি 91 নির্বাচনে জয়ী হয় এবং ওই বছরই আসলে বিএনপি কিন্তু সরকারও গঠন করে। আমরা এর পরের যে নির্বাচনী বছর 96 এসে দেখি একই প্রার্থী অর্থাৎ হারুনুর রশিদ খান, তিনি আবারও বিএনপি থেকে নির্বাচিত হন এবং নুরুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী, তাকে হারান কিন্তু 27,750 ভোট এবং বিপুল ব্যবধানে কিন্তু তিনি পরাজিত হন, অর্থাৎ নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে আওয়ামী লীগ প্রার্থী পরাজিত হন। এর পরের বছর 2001 সালে আমরা এসে দেখি গোলাম মহিউদ্দিন আবারও ভোট পান, মানে হারুনুর রশিদ খান মুন্নুর কাছে তিনি কিন্তু হেরে যান বিএনপি প্রার্থীর কাছে এবং এবারও প্রায় দ্বিগুণ ভোট পেয়ে 90,160 ভোট পেয়ে হারুনুর রশিদ খান কিন্তু জয়ী হন। 2008 সালে এবারে দেখব এই আসনটিতে এসএম আব্দুল মান্নান জাতীয় পার্টি এসে এখানে কিন্তু আসলে জয়ী হয় এবং বিএনপির প্রার্থী এবারে হেরে যান, যদিও প্রার্থী ভিন্ন, আফরোজা খান রিতা 1,26,423 ভোট পান তিনি এবং তিনি কিন্তু নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে জাতীয় পার্টির যে প্রার্থী এসএম আব্দুল মান্নান, তার কাছে পরাজিত হন। আমরা এর পরবর্তী আসন দেখে নেব মানিকগঞ্জ 3, 91 এই আসনে কিন্তু বিএনপি নিজামুদ্দিন খান 63,963 ভোট পান এবং তার চেয়ে অর্ধেক ভোট পেয়ে মফিজুল ইসলাম আওয়ামী লীগের প্রার্থী 29,068 ভোট যিনি পান, তিনি কিন্তু পরাজিত হন। অর্থাৎ আসনটি বিএনপি দখল করে নেয় এবং 96-এও কিন্তু আমরা দেখলাম যে নিজামুদ্দিন খান বিএনপি তিনি জয়ী হয়েছেন এবং এবারে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী থাকেন আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টি আব্দুল মালেক 41,532 ভোট পান, অর্থাৎ বিএনপি আবারও এই আসনটিতে জয়লাভ করে। এরপরে 2001 সালে দেখে নেব যে চিত্র, সেটাতে কিন্তু আমরা দেখলাম হারুনুর রশিদ খান মুন্নু বিএনপি থেকে তিনি এই মানিকগঞ্জ 3 আসনে জয়ী হন। জাহিদ মালেককে, যিনি আওয়ামী লীগের পরবর্তীতে মন্ত্রীর হন, তাকে কিন্তু তখন হারিয়েছিলেন 2001 সালে 71,139 ভোট পান।
আওয়ামী লীগের প্রার্থী, কিন্তু বিএনপি এই আসনটিতে জয়ী হয়। মানিকগঞ্জ ৩ আসনে আমরা কিন্তু দেখেছি ২০০৮ সালে এসে আওয়ামী লীগ আবার এই আসনটি দখল করে নেয়। হারুন রশিদ খান মুন্নু এবারে হেরে যান ৯২,২১৬ ভোট পেয়ে, এবং আগের বছর যাকে হারিয়েছিলেন সেই জাহিদ মালেক, আগের নির্বাচনী বছরে যিনি হেরেছিলেন, তিনি কিন্তু ১,৩০,১১১ ভোট পেয়ে তিনি কিন্তু জয়ী হন। আমরা এতক্ষণ দেখে নিচ্ছিলাম মানিকগঞ্জের ৩টি আসনের বিগত বছরের যেই নির্বাচনী যে ফলাফল, সেগুলোর একটা তুলনামূলক চিত্রও কিন্তু আমরা এর মাধ্যমে পেয়ে গেলাম। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টে এবারে যুক্ত হয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার, তিনি যুক্ত হবেন। কিন্তু তার আগে মানিকগঞ্জ সংসদীয় যেই ৩টি আসনের কথা আমরা বলছিলাম, সেগুলোর সেখানে রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রার্থীদের কথা একটু শুনে নিতে চাই আগে। নির্বাচিত হই, এই এলাকার জনগণ যদি আমার উপর আস্থা রাখে, তাহলে আমি অনেকগুলো 5টা পরিকল্পনা নিয়েছি নির্বাচনের। তার মধ্যে আপনাকে একটা বলি, এই একটা সিদ্ধান্ত যদি আমি বাস্তবায়ন করতে পারি, ইনশাল্লাহ এই এলাকা এবং মানিকগঞ্জ জেলা মানুষের অর্থনৈতিক মুক্তি করবে। এই যে ৩টি উপজেলা নদী দ্বারা প্রবাহিত এবং প্রতি বছর নদী ভাঙন হয়। আমরা যদি নদীকে স্থায়ীভাবে শাসন করি, অর্থাৎ নদীকে যদি স্থায়ীভাবে শাসন করে সড়ক পথ আমাদের রয়েছে, শুধুমাত্র ব্রিজ তৈরি করি, আর নৌপথ তো থাকবে। যখন নিয়মতান্ত্রিক ভাবে ক্যানেল তৈরি করব, আমরা নদী শাসন করব, তখন নদীপথ নিয়মতান্ত্রিক ভাবে থাকবে। আর আকাশপথে যদি বিমান ওঠানামার একটা ছোট্ট কি বলে এয়ারপোর্ট করা যায়, আর এই আন্তর্জাতিক বাণিজ্য কেন্দ্রটা গড়ে উঠলে এই এলাকার মানুষ, সারা জেলার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হবে, মানুষের চিকিৎসার ব্যবস্থা হবে, পড়াশোনার ব্যবস্থা হবে। আমার অবহেলিত এলাকায় তেমন কোনো উন্নয়ন নজরে পড়েনি। আমাদের রাস্তাঘাটের বেহাল দশা, স্কুল কলেজের বেহাল দশা এবং স্বাস্থ্য খাতের কোনো উন্নয়ন হয়নি, এবং পদ্মা এবং যমুনার পারে কোনো বেড়িবাঁধ নির্মিত হয়নি। আমি নির্বাচিত হলে পদ্মা এবং যমুনার পারে স্থায়ী বেড়িবাঁধের ব্যবস্থা করব এবং পর্যটন নগরী হিসেবে গড়ে তুলব, কৃষক সমাজের উন্নয়ন করব এবং সেই সাথে এই আমাদের যে চিকিৎসা সেবার ব্যাপক পরিবর্তন করব, অনুন্নত এলাকায় স্বাস্থ্যকেন্দ্র গড়ে তুলব। আমরা দুর্নীতি মুক্ত, দুঃশাসন মুক্ত, টেন্ডার মুক্ত, আমরা একটা বাংলাদেশ, সন্ত্রাস চাঁদাবাজ মুক্ত, আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ার জন্যেই আমরা কাজ করতেছি মাঠে ময়দানে। আমি যদি নির্বাচিত হই, আমাদের এইটা নদী মাত্রা এলাকা, নদী ভাঙনের কবল থেকে আমরা চেষ্টা করব যে এলাকার মানুষকে, এলাকার ঘর বাড়ি যাতে রক্ষা হয় একটা বেড়িবাঁধের জন্য। আর চরের যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ, আমরা চেষ্টা করব যাতে চরবাসী আমাদের দ্বারা উপকৃত হয় এবং তাদের যাতায়াত ব্যবস্থা আমরা সুন্দর করে দিতে পারি। হরিরামপুর পদ্মার সাথে লাগানো, পদ্মার পাড়ে হরিরামপুরে যথেষ্ট পরিমাণ নদী ভাঙ্গন আছে। ওই এলাকার লোকজন নদী ভাঙ্গনে অনেক কষ্টে থাকে। তো আমি মনে করি যে তাদের একটা প্রাণের দাবি যে হরিরামপুরে একটা স্থায়ী বন্দোবস্ত করা, যাতে নদী ভাঙ্গন রোধ করা যায়। আমি সেই লক্ষ্যে তাদের প্রথম কাজটাই আমি ওখানে তাদের জন্য এই কাজটা করার জন্য ইচ্ছা রাখি, বাকিটা আল্লাহ ভরসা। এবং এছাড়া ছোট ছোট কাজ আছে, যেমন ধলেশ্বরী নদীর পানি নষ্ট হয়ে যাচ্ছে, সেখানে কিছু করা যেতে পারে। তারপরে সর্বোপরি যেটা হচ্ছে রাজনৈতিক এবং সামাজিক অবক্ষয়, এগুলো আছে। সিংগার, হরিরামপুর এবং সদর দক্ষিণের হাটিপাড়া, বারারিয়া সহ 26টি ইউনিয়ন এবং একটি পৌরসভা নিয়ে আমার মানিকগঞ্জ 2 আসন গঠিত। এবং আমি ওখানকার সমস্যাগুলি আমি চিহ্নিত করতে পেরেছি যে ওখানে মাদক একটা বড় সমস্যা, ওখানে কৃষকদের সমস্যা আছে, কৃষি নির্ভর অঞ্চল, আর তারপরে প্রবাসীদের কিছু বিষয় আছে, সেখানে আমি কারিগরি বিশ্ববিদ্যালয়ের কথা আমি বলেছি। তারপরে আমাদের ওখানে এই গ্যাস না থাকার কারণে ওখানে কোনো মিল ফ্যাক্টরি নাই, যুবকদের কর্মসংস্থান নাই, সেটাও আমি ফোকাস করছি। তারপরে এই হরিরামপুর এবং এই যে বারারি হাটিপাড়া, হরিরামপুরে পদ্মার ভাঙ্গন আর বারারি হাটিপাড়ায় কালীগঙ্গার ভাঙ্গন, এই ভাঙ্গন রোধে আমার কি কর্তব্য সেটাও আমি জনসম্মুখে প্রকাশ করেছি। আমরা দেখেছি বিগত সময়ে সাস্টেনেবল উন্নয়ন হয় নাই এবং বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে ব্যাড ইনভেস্টমেন্ট করা হয়েছে, বিভিন্ন জায়গায় অপচয় করা হয়েছে।
আমরা আশা করছি যে আমরা যদি নির্বাচিত হই, মানিকগঞ্জ জেলার একটা একটা স্থায়ী এবং সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আমরা জানপ্রাণ দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কোনো রকম দুর্নীতি, অপচয় এগুলো আমরা কোনো ক্রমেই মেনে নেব না। আমরা একটা দুর্নীতিমুক্ত, ন্যায় ইনসাফ ভিত্তিক প্রশাসন গড়ে তুলতে চাই এবং ন্যায় বিচার নিশ্চিত করতে চাই সকল ক্ষেত্রে, অর্থনৈতিক ক্ষেত্রে, বিচারের ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, আইনের ক্ষেত্রে, সকল ক্ষেত্রেই আমরা জবাবদিহিমূলক একটা প্রশাসন সমাজ গড়ে তুলতে চাই। আমার পরিকল্পনা আছে মানিকগঞ্জকে একটি মডেল সিটি হিসেবে গড়ে তুলবো। আমি যদি নির্বাচিত হতে পারি, মানিকগঞ্জে একটি একটি প্রপার ক্রিকেট স্টেডিয়াম করব। পাশাপাশি মানিকগঞ্জের যে স্বাস্থ্য ব্যবস্থা আছে, স্বাস্থ্য ব্যবস্থাকে একটি আধুনিক রূপে যে আপনার সাজিয়ে তুলবো, এবং মানিকগঞ্জের যে আপনার যোগাযোগ ব্যবস্থা আছে, আপনার যোগাযোগ ব্যবস্থাকে যে আপনার ঢেলে সাজিয়ে একটি আধুনিক যোগাযোগ ব্যবস্থায় আপনার রূপান্তরিত করবো। মানিকগঞ্জের গ্যাসের বিষয়টা নিয়ে কাজ করার পরিকল্পনা আমাদের আছে। নতুন করে কিভাবে গ্যাস আপনার মানিকগঞ্জে নিয়ে আসা যায় সেই ব্যাপারে আমি অলরেডি তিতাসের কর্মকর্তাদের সাথে কথা বলেছি। তো ওনারা আমাকে আশ্বস্ত করেছেন যে নতুন গভর্নমেন্ট যদি পরিকল্পনা নেয় তাহলে আপনার গ্যাস আসা সম্ভব, এবং সেই ব্যাপারে আমরা অলরেডি কাজ শুরু করেছি। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্টের পর্যায়ে যুক্ত হয়েছেন জেলা বিএনপির অর্থাৎ মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য নুরতাজ আলম বাহার। আমি নিশ্চয়ই আশা করি আমার সাথে মোহাম্মদ কামরুল ইসলাম, জেলা জামায়াতের আমির জামায়াতে ইসলামীর মানিকগঞ্জের, তিনিও নিশ্চয়ই যুক্ত হচ্ছেন। আমি দেখতে পাচ্ছি দুজনেই আমার সাথে যুক্ত রয়েছেন। দুজনকেই স্বাগত। নুরতাজ আলম বাহার, আপনাকে দিয়ে যদি শুরু করি, এই মুহূর্তে মানিকগঞ্জে বিএনপির যেই অবস্থান বা বিএনপির যে সাংগঠনিক অবস্থা সেটিকে কিভাবে দেখছেন এবং নির্বাচন নিয়ে আপনারা কতটা প্রস্তুত? ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা নির্বাচনকে আমরা প্রাধান্য দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের একটি উদ্দেশ্য ছিল, আমরা ভোটাধিকার প্রয়োগ এবং জনগণের ভোটাধিকার দেওয়ার জন্য সংগ্রাম এবং একটি সুষ্ঠু, সুন্দর, শান্তিপূর্ণ, অবাধ, নিরপেক্ষ নির্বাচন হোক, সেই নির্বাচনের জন্য আমরা ইতিমধ্যে আমাদের আন্দোলনের পাশাপাশি আমরা যখন ফ্যাসিস্ট হাসিনা সরকারের বিরুদ্ধে আন্দোলন করেছি তখন আমাদের সংগঠনকে অত্যন্ত মজবুত করে গড়ে তুলেছি, এবং আমরা যখন এই আন্দোলনের পাশাপাশি আমাদের নির্বাচনের কাজকর্ম চলেছে, তা আমরা নির্বাচনের জন্য প্রস্তুত। এবং আমরা মনে করি যে আমাদের বিএনপি মানিকগঞ্জ বিএনপি হচ্ছে দুর্গ, এবং আমরা পরপর যে কয়টি গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে প্রত্যেকটি নির্বাচনেই আমাদের দল জয়লাভ করেছে। আমাদের 4টি আসন ছিল, আমরা 4টি আসনেই জয়লাভ করতে সক্ষম হয়েছি, এবং পরবর্তী পর্যায়ে যখন 111-এর পর একটি আসন কেটে দেয়, সেই ইলেকশনে কেটে দেওয়ার পর যে কয়টা ইলেকশন হয়েছে তখন তো কোনো ইলেকশন হয় নাই, তখন দিনের ভোট রাতে এবং ড্যামি নির্বাচন এবং 10টার মধ্যে ভোট সম্পূর্ণ হয়েছে। এই ধরনের ইলেকশনগুলো হয়েছে, সেগুলো কোনো সুষ্ঠু নির্বাচন নয়। যেগুলো সুষ্ঠু নিরপেক্ষভাবে হয়েছে সেগুলোর মধ্যে আমরা আওয়ামী লীগ থাকা অবস্থায়ও আমরা সব কয়টি আসনে জয়লাভ করেছি। আমরা এখনো নির্বাচনের জন্য প্রস্তুত, এবং আমাদের মানিকগঞ্জের যে 3টি আসন রয়েছে, ইনশাল্লাহ গ্রহণযোগ্য নির্বাচন হলে আমরা বিপুল ভোটের ব্যবধানে আমরা জয়লাভ করতে সক্ষম হব। এবং আপনি জেনে খুশি হবেন যে আমাদের মানিকগঞ্জের কাস্টিং ভোটের 80% ভোট আমরা আশাবাদী, এবং আমাদের সেইভাবে সাংগঠনিক কাজকর্ম চলছে, আমাদের উঠান বৈঠক চলছে। আমরা এই নির্বাচনী আচরণবিধির আগে বড় বড় সমাবেশ করেছি এবং প্রত্যেকটা জায়গায় জনগণের স্বতঃস্ফূর্ততা দেখেছি, এবং আমাদের মানিকগঞ্জের সকলেই ধানের শীষের পক্ষে, অর্থাৎ বাংলাদেশি জাতীয়তাবাদ এবং দেশপ্রেমিক দল হিসেবে আমাদের বিএনপিকেই সকলেই সমর্থন করছে। এবং আরেকটা জিনিস, এবার আমরা দেখতে পাচ্ছি যে সনাতনী ধর্মাবলম্বী যারা রয়েছেন আমাদের সাথে তারা একমত হয়েছেন এবং তারা আমাদের কাজ করে চলেছেন। এতে আমরা অবশ্যই আশাবাদী মানিকগঞ্জের 3টি আসনেই আমরা জয়লাভ করতে। একদম পরিষ্কার। নুরতাজ আলম, আমি একটু কামরুল ইসলামের কাছে যেতে চাই।
কামরুল ইসলাম, আমরা শুনছিলাম নুরতাজ আলমের কথা, তারা কিন্তু যথেষ্ট আত্মবিশ্বাসী, তারা বলছেন যে তারা জয় পাবেনি এবং সেই ক্ষেত্রে আপনাদের আসলে কি অবস্থা? জামায়াতকে কেন বেছে নেবে, মানে রাজনৈতিক দল হিসেবে ভোটাররা কেন জামায়াতকে বেছে নেবে, যেখানে বিএনপি বলছে যে তারা ভীষণ আত্মবিশ্বাসী, কোনো চ্যালেঞ্জ অনুভব করছেন কিনা? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত ডিবিসি নিউজের চ্যানেলের দর্শক শ্রোতা এবং কর্মকর্তাবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আপনারা আমাদেরকে সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আমার দলের পক্ষ থেকে, মানিকগঞ্জবাসীর পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং সমস্ত দর্শক এবং শ্রোতাদের ধন্যবাদ জানাচ্ছি। তো আমাদের প্রতিযোগী ভাইরা সুন্দর করে বললেন তাদের ব্যাপারটা, আমরা আমাদের কথা বলি যে ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি সারা বাংলাদেশে একটা নতুন বাংলাদেশ মানুষের মনের মধ্যে একটা আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যেখানে থাকবে না কোনো রকম দুর্নীতি, যেখানে থাকবে না কোনো রকম জুলুম নির্যাতন, ইনসাফপূর্ণ একটা দেশ হবে, যেখানে আমাদের আজকে মাদকের সয়লাভ এগুলো বন্ধ হবে এবং নতুন করে মানুষ আবার আশা জাগিয়েছে 2024 সালের 5ই আগস্টের পরে। তো আমরা সেদিক থেকে দেখতে পাচ্ছি যে আমরা সংস্কারের পক্ষে সারা বাংলাদেশের গণজোয়ার তুলেছি। আমাদের নেতৃবৃন্দ যে সমস্ত কথা কর্মকাণ্ড নিয়ে আমাদের মানুষের মাঝে উপস্থিত হয়েছে, বিশেষ করে আমাদের আমির জামাত যেটা বলেছেন যে আমরা দুর্নীতি করবো না, দুর্নীতি সইব না, আমরা চাঁদাবাজি করবো না, চাঁদাবাজি করতে দেব না, আমরা এদেশের স্বাস্থ্যসেবা, আমরা বেকার সমস্যা দূর করব, আমাদের এই কথাগুলো আমরা ইতিমধ্যে দেখতে পেয়েছি এদেশের মানুষ গ্রহণ করেছে এবং বিশ্বাস করেছে। সেদিক থেকে আমরা এটা নির্দ্বিধায় বলতে পারি যে এটা শুধু মানিকগঞ্জ নয়, সারা বাংলাদেশেই আমাদের জামাত ইসলামী সহ আমাদের যে 11 দলীয় জোট আছে, জোটের পক্ষে মানুষের একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে এবং সেদিক থেকে আমরা মানিকগঞ্জ জেলায়ও সে জোয়ারের বাইরে নই। আমরা যেখানে যাচ্ছি আলহামদুলিল্লাহ সেখানে আমাদের গণজোয়ার দেখতে পাচ্ছি, মানুষ আমাদের স্বতঃস্ফূর্ত সাড়া দিচ্ছেন, মানুষরা উইলিংলি আমাদের সাথে যোগাযোগ করছেন যে এবার আমরা সব। কামরুল ইসলাম একটু থামিয়ে যদি জানতে চাই যে জামায়াতে ইসলামকে কেন সাধারণ ভোটাররা বেছে নেবে? জামাত ইসলামকে কেন সাধারণ মানুষেরা ভোট বেছে নেবে আমি আমার বক্তব্যে কিছুটা স্পষ্ট করতে পেরেছি, আমি বিশ্বাস করি। তারপরেও আপনার প্রশ্নের উত্তরে বলছি যে জামাত ইসলামী এই পর্যন্ত যতবার সংসদে গিয়েছে, যারা সংসদে নির্বাচন করেছে, যারা মন্ত্রিত্ব পেয়েছে, তারা নিঃসন্দেহে দুর্নীতিমুক্ত এবং এই বিষয়ে এটা সারা বাংলাদেশের মানুষ এটা বুঝতে পেরেছে। সেই সাথে বর্তমান নতুন বাংলাদেশে যে সংস্কার দরকার, যে নতুন বাংলাদেশ দরকার, এইটা মানুষ মনে করে, আমরাও মনে করি যে এটা একমাত্র জামাত ইসলামের দ্বারাই সম্ভব। কারণ আমরা পূর্বে অনেক দেখেছি যে দুর্নীতির বিরুদ্ধে যারা কথা বলেছেন কিন্তু তাদের মধ্যে দুর্নীতি পাওয়া গেছে এবং তারা বরাবর বেশ কয়েকবার দুর্নীতির চ্যাম্পিয়ন হয়েছে। এই বিষয়টা মানুষের কাছে আছে, মানুষ এটা মনে করে এবং দুর্নীতিমুক্ত এবং একটা সুন্দর সমাজ, ইনসাফপূর্ণ একটা সমাজ গঠন করতে হলে অবশ্যই মানুষ জামাত ইসলামীকে বেছে নেবে, এটা আমরা আশা করি। জি, ধন্যবাদ। আমি একটু নুরতাজ আলমের কাছে যেতে চাই। নুরতাজ আলম, বিএনপিকে কেন বেছে নেবে? কারণ এর আগে আমরা দেখেছি যে যেটি বারবারই বলা হয় যে নানা ধরনের অভিযোগ ছিল আপনাদের, এইবারে এসে সেই সব দুর্নীতি, দখলদারি, সেই সব অভিযোগের বাইরে গিয়ে আসলে আপনারা জনগণের আস্থা কতটা অর্জন করতে পারবেন বলে মনে করেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। তা আমরা, আমাদের একটা আইডিওলজি আছে। আমাদের দলটা যখন গঠিত হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গঠিত হয়, আমরা জাতীয়তাবাদী এবং বাংলাদেশি জাতীয়তাবাদকে সামনে নিয়ে আমরা 19 দফা কর্মসূচির ভিত্তিতে আমাদের দল আত্মপ্রকাশ করে এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি মহান স্বাধীনতার ঘোষক ছিলেন। তিনি 9 মাস রক্তক্ষয়ী সংগ্রাম করেছেন, যুদ্ধ করেছেন। তার যুদ্ধ এবং তার ডাকে সাড়া দিয়ে দেশের মানুষ এই দেশের একটা ভূখণ্ড এবং লাল সবুজের পতাকা পেয়েছে। আমরা আত্মবিশ্বাসী, আমরা এই দেশকে, বাংলাদেশি জাতীয়তাবাদকে নিয়ে এগিয়ে যেতে চাই এবং আমরা এই বটমলেস বাস্কেট থেকে আমাদের দেশকে, যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি উন্নত বিশ্বে পরিণত করেছেন এবং বিশ্বের সম্মানের আসনে অধিষ্ঠিত করেছেন। আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন সময় ষড়যন্ত্র হয়েছে, অর্থাৎ জাতীয়তাবাদীদের বিরুদ্ধে সবসময় দেশি বিদেশি ষড়যন্ত্র ছিল। সেই ষড়যন্ত্রের কারণেই আমরা বারবার হোঁচট খেয়েছি, তারপরেও জনগণ আমাদের সাথে রয়েছে। আর আমরা আত্মবিশ্বাসী এই কারণেই যে দীর্ঘ
দিন পরে একটা গ্রহণযোগ্য নির্বাচন আগামী 12ই ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে। এই 12ই ফেব্রুয়ারির নির্বাচনে মানুষজন তাকিয়েছিল, যারা ভোট দিতে পারে নাই তারা এখন উৎসব মুখর পরিবেশে আগামী দিনে আমাদের জাতীয়তাবাদী একদম দলের পরিষ্কার। ধানের শীষ প্রতীকে নুরতাজ আলম, যদি আরেকটু জানতে চাই সংক্ষেপে আপনার কাছে, আমরা জানি যে মানিকগঞ্জ একটি কৃষি নির্ভর জেলা এবং কৃষকদের কৃষির একটা বড় অংশ কিন্তু আমরা দেখি যে এই জেলা থেকে আসে কৃষি সরবরাহের। সেই ক্ষেত্রে আপনাদের যে 31 দফা, সেখানে কৃষকদের নিয়ে যেসব কথা রয়েছে সেগুলো আসলে মানিকগঞ্জের সাধারণ কৃষকের কাছে কতটা পৌঁছাতে পেরেছে? ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল, তারা আমাদের মানিকগঞ্জের 7টি উপজেলায় কৃষকদের নিয়ে সমাবেশ করেছে এবং কৃষকদের যে সমস্ত সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করে গিয়েছে এবং চেষ্টা করছেন। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তিনি কৃষকদের অগ্রাধিকারের ভিত্তিতে একটা প্রকল্প হাতে নিয়েছেন। সেই প্রোগ্রামগুলো আমরা কৃষকদের মাঝে ছড়িয়ে দিয়েছি। সেই প্রোগ্রাম হচ্ছে একটা কৃষক কার্ড পাবে, সেই কৃষক কার্ডের মধ্যে সার, বীজ, কীটনাশক ইত্যাদি সেগুলো থাকবে এবং সেগুলো তারা স্বল্প মূল্যে, অনেক সময় বিনামূল্যে, সেগুলো আমাদের দল যদি ক্ষমতায় আমরা ইনশাল্লাহ আসি তাহলে সেগুলো কৃষকদের সেই সমস্ত সমস্যাগুলো সমাধান করব। এবং আমরা এটাও বলেছি যে এই কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য সবসময় কৃষকরা পেয়ে থাকে না, অর্থাৎ মধ্যস্বত্বভোগীরা এই কৃষকদের উৎপাদিত পণ্যের দাম তারা নিয়ে নেয়। অর্থাৎ কৃষক যে পণ্য উৎপাদিত করে সেই পণ্যগুলো আপনার বাজারজাত হওয়ার সময়ই দেখা যায় কৃষক যেখানে 5 টাকা বেচলো সেইটা যে পরবর্তী পর্যায়ে 20 থেকে 25 টাকায় সেটা মানুষের হাতে যে কিনে, এই টাকাগুলো কিন্তু ওই অন্যরা নিয়ে নেয়। সেই ক্ষেত্রে আমরা বলেছি যে উৎপাদিত ফসল একেবারে ডিরেক্ট যাতে পৌঁছানো যায় বাজারে, সেটার ব্যবস্থা এবং তার জন্য আমাদের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নতকরণ এবং আমাদের এই পণ্যগুলো। নুরতাজ আলম, একদম পরিষ্কার, আমি বুঝতে পেরেছি আপনার কথা। মোহাম্মদ কামরুল ইসলাম, আপনার কাছে যেতে চাই, সংক্ষেপে শুনতে চাই যে বিএনপির কাছ থেকে যেমন শুনছিলাম, বিএনপির যেই প্রতিনিধি তিনি যেমনটা বলছিলেন যে মানিকগঞ্জের কৃষকদের নিয়ে তাদের নানা ধরনের পরিকল্পনা আছে, তারা নানা কিছু করবেন। আপনাদের এই ধরনের কোনো পরিকল্পনা রয়েছে না, থাকলে সেটি কি? জাযাকাল্লাহ, আমার নুরতাজ আলম বাহার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি, তিনি কৃষকদের নিয়ে চমৎকার কিছু কথা বলেছেন। তো কৃষকদের উন্নয়নের ক্ষেত্রে আমাদের যে বিষয়টা সেটা হলো যে আসলে কৃষকরা কখনোই বিনামূল্যে কিছু চায় না, এটা আমরা আমাদের বুঝতে পেরেছি। কৃষকরা চায় সময় মতো সার, বীজ তারা যথাযথ মূল্যে তাদের সরবরাহ। ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন সময় সার কেলেঙ্কারি হয়েছে, বীজের কেলেঙ্কারি হয়েছে, তারা সময় মতো সার পায় না। আমরা এবারও দেখলাম যে সারা বাংলাদেশে সারের ব্যাপক ঘাটতি রয়েছে, যথাসময় কৃষকরা সার পায়নি। তো এই ক্ষেত্রে আমাদের ব্যর্থহীন ভাষায় আমরা বলতে চাই যে আমাদের কৃষকের জন্য সর্বপ্রথম যে বিষয়টা, সার, বীজ এগুলো বিনামূল্যে বা স্বল্প মূল্যে এবং ন্যায্য মূল্যে তাদের কাছে আমরা পৌঁছাবো। 2 নম্বর বিষয় হলো যে কৃষকদেরকে আমাদের তাদের যে উৎপাদিত ফসল, যেটা আমরা দেখছি যে এক বছর আলু 70 টাকা হচ্ছে, আর এক বছর আলু 20 টাকা হচ্ছে, 10 টাকা হচ্ছে। তো এই যে বাজারের যে ভারসাম্যহীন, যে ভারসাম্য নাই, এই ভারসাম্যটা যাতে অবশ্যই বজায় থাকে সে ব্যাপারে অবশ্যই আমাদের সংগঠন এবং আমরা যদি ক্ষমতায় যাই তাহলে সেটা অবশ্যই লক্ষ্য করবো যাতে কৃষকের পণ্যের একটা ভারসাম্য তৈরি হয়। সেই সাথে আমাদের 2 নম্বর আসনের প্রার্থী ইতিমধ্যে দেখেছেন, যিনি ছিলেন, তিনি ইতিমধ্যে জোটের উদ্যোগ করেছেন। তিনি বলেছেন যে মানিকগঞ্জে আমরা একটা ভিজিট করব, যেখানে কৃষকদের এই পণ্যকে প্রক্রিয়াজাত করে বিদেশে রপ্তানি করার জন্য একটা প্রসেসিং জোন তৈরি করা হবে। এছাড়াও আমরা নির্দ্বিধায় বলতে চাই যে কৃষকদের প্রয়োজনীয় যত সাপোর্ট আছে, যত তাদের কৃষি উৎপাদন করার ক্ষেত্রে, তাদের বিপণন করার ক্ষেত্রে, বাজারজাত করার ক্ষেত্রে যতগুলো সুযোগ সুবিধা আছে, এগুলো সব সুযোগ সুবিধাই ইনশাআল্লাহ জামাত ইসলামীর পক্ষ থেকে ব্যবহার গ্রহণ করা হবে ইনশাআল্লাহ। জি, দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য রোড টু পার্লামেন্টে। জি, শুকরিয়া, জাযাকাল্লাহ, সবাইকে ধন্যবাদ। দেখছেন মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট, একটা বিরতি নিচ্ছি, ফিরছি শিগগিরই, সঙ্গে স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট আয়োজনে। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা, প্রত্যাশার কথা। নিরাপত্তা যে সরকার নিশ্চিত করতে পারবে, আমাদের বেকারত্বের সমস্যাটাকে দূর করতে পারবে, আমরা এরকমই একটা সরকার চাচ্ছি। সৎ, যোগ্য এমন প্রার্থীকেই তো সকলেই চায় নির্বাচন করতে। তরুণদের জন্য নতুন কর্মসংস্থান বা নতুন নীতি নিয়ে আসবে এরকম মানুষকে আমরা প্রার্থী হিসেবে নির্বাচন করব। আমি আশা করব সামনে যে সরকারি ক্ষমতা আসুক, যে নেতাই ক্ষমতা আসুক, তরুণদের নিয়ে যে সত্যিকারে যে আসলে একটা ভাবনা, যে প্রতিশ্রুতিগুলি দেয়, সে যাতে ক্ষমতায় আসার পরে
তার প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারে, এই চিন্তা ভাবনায় আমি আসলে মনোভাব প্রকাশ করছি। আমাদের নিজস্ব একটা স্বাধীনতা আছে, আমাদের যোগ্য যে দলীয় পার্সন আছে তাদেরকে জানি আমরা ভোট দিতে পারি। আমরা এমনই প্রার্থী চাইবো যারা বিশেষ করে তরুণদের নিয়ে কাজ করবে বা তরুণদেরকে অগ্রাধিকার দেবে। সামনে নির্বাচন, এই নির্বাচনে এমন কেউ প্রতিনিধি করুক যে আমাদের তরুণদের নিয়ে ভাববে, আমাদের তরুণদের জন্য আলাদাভাবে কাজ করবে, যে সকলের পাশে থাকবে, সকল সুব্যবস্থা করে দেবে এবং তাকে দেখে মনে করবে হ্যাঁ এটা ঠিক আছে, এই রকম প্রার্থী দরকার। এমন ধরনের প্রার্থী চাচ্ছি যে হচ্ছে আমাদের সংসদে যে সাধারণ মানুষের কথা বলবে এবং দুর্নীতি প্লাস হচ্ছে আমাদের এই যে বেকার সমস্যা সেটা নিয়ে কথা বলবে এবং যে মাদক সন্ত্রাস এইসবের বিরুদ্ধে কথা বলবে, এমন একজন শক্ত প্রার্থী আমরা চাচ্ছি। তরুণদের এই মাদক থেকে দূরে রাখতে পারে বা মাদক বিরোধী ক্যাম্পেইন করতে পারে, মাদকের বিরুদ্ধে সরাসরি অ্যাকশন নিতে পারে, এমন একটা সরকার আমি চাই। শুধু প্রার্থী চাইলে সুন্দরভাবে দেশ পরিচালনা করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আমার প্রধান বিবেচ্য বিষয় থাকবে বেকারত্বের সমস্যা, পাশাপাশি দেশের সাধারণ জনগণের নিরাপত্তা এবং মৌলিক অধিকারগুলো যে দল নিশ্চিত করবে, আমি আশা রাখবো সে দলের পক্ষে আমরা ইয়াং জেনারেশন যারা আছি তারা থাকবো। দর্শক, আমরা তরুণ ভোটারদের কথা শুনছিলাম, আমরা রাজনৈতিক নেতাদের বক্তব্য শুনেছি। এবারে নির্বাচনকালীন মানিকগঞ্জ জেলার আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রস্তুতির কথা জেনে নেব জেলা প্রশাসকের কাছ থেকে। নির্দেশনা অনুযায়ী যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছি। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী যে পরিপত্রগুলো এসছে আমাদের কাছে সেই অনুযায়ী গণবিজ্ঞপ্তি জারি করা, ম্যাজিস্ট্রেট নিয়োগ করা এবং আমি এসপি মহোদয় একসাথে বিভিন্ন উপজেলায় যে মত বিনিময় সভা করা, ভোট কেন্দ্র পরিদর্শন করা, এগুলো আমাদের চলমান আছে। এর মধ্যে আচরণবিধির ম্যাজিস্ট্রেটরা তাদের দায়িত্ব পালন করছে বিভিন্ন জায়গায়। আমাদের মনোনয়নপত্র গ্রহণের সময় শেষ হয়েছে, মনোনয়নপত্র দাখিল হচ্ছে। নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আমাদের সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে এগিয়ে যাচ্ছি। নাগরিকদেরকে একটি আহ্বান জানাচ্ছি যে আমাদের নির্বাচনে এইবার একটি নতুন বিষয় যোগ হয়েছে, গণভোট। এই বিষয়টি যেন নাগরিকরা একটু সিরিয়াসলি নেন এবং গণভোটটি যেন সফল হয়। এবং আরেকটি বিষয়, যারা আমরা নির্বাচন সংশ্লিষ্ট দায়িত্বে আছি এবং প্রবাসী ভোটার, তাদের জন্য পোস্টাল ভোট, এবং সেই বিষয়টি নিয়ে আমরা প্রচারণা চালাচ্ছি, গণভোট এবং পোস্টাল ভোট। সেই বিষয়টি যেন নাগরিকেরা সিরিয়াসলি নেন। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছে শিগগিরই। আবারও স্বাগত মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট অনুষ্ঠানে। এবারে জেনে নেব নির্বাচন নিয়ে তারুণ্যের নানা ভাবনা প্রত্যাশার কথা। আমাদের সাথে মানিকগঞ্জ থেকে সহকর্মী আশরাফুল আলম লিটন যুক্ত হচ্ছেন। তার মাধ্যমেই ভোটের আড্ডার মাধ্যমে, অর্থাৎ নানা পেশার মানুষের ভাবনা, যাদের মধ্যে তরুণ থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষই থাকবে, তাদের কথা শুনে নেব। তারা আসলে তারুণ্যের আড্ডায়, চায়ের আড্ডায়, ভোটের আড্ডায় যাই বলি না কেন, সেখানে আসলে কি ভাবছে, আসছে নির্বাচন এবং নির্বাচন নিয়ে শুনবো লিটনের মাধ্যমে। লিটন, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন কি বলছেন মানিকগঞ্জের তরুণ নবীন ভোটাররা? কিন্তু মানিকগঞ্জের প্রত্যন্ত এলাকাতেও লেগেছে, পুরো জেলা জুড়েই কিন্তু নির্বাচনী আমেজ বইছে। তো এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন নবীন, প্রবীণ সহ বিভিন্ন শ্রেণী পেশার ভোটার। আসলে তাদের সাথে আমরা কথা বলতে চাই। তো আমি একজন প্রবীণ ভোটারের সাথে কথা বলতে চাই। তো এই যে সামনে যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনারা কেমন নির্বাচন চান যদি একটু বলতেন? আমরা ফ্রি ফেয়ার নির্বাচন চাই, যার ভোট যাকে খুশি তাকে দিবে, ভোট দিতে যেন কারো কোনো অসুবিধা না হয়, এইরকম নির্বাচনই চাই আমরা। ভোট দিতে যেন কোনো অন্তরায় সৃষ্টি না হয়, এটি আমার ভাষ্য। ধন্যবাদ। তো রঞ্জন, আমাদের মাঝে আরেকজন তরুণ ভোটার রয়েছে, নবীন ভোটার। আমরা তার কাছ থেকে একটু জানতে চাই যে আসলে তারা কেমন নির্বাচন চায়। বর্তমান জনগণ সুষ্ঠু এবং সঠিক পন্থায় যে নির্বাচন হয় সেটাই চাচ্ছে। এছাড়া তরুণ সমাজ যারা আছি আমরা, তারা সুষ্ঠু নির্বাচন আমরা আগ্রহী ওই বিষয়ে। এছাড়াও এর আগে যে স্বৈরশাসক ছিলেন তিনি বিভিন্নভাবে ভোট কারচুপি করে, রাতে ভোট দিয়ে কারচুপি করেছেন, এসব আমরা আসলে চাই না। বর্তমান একটা সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হোক, এটি আমাদের সরকারের কাছে প্রত্যাশা। ধন্যবাদ। রঞ্জন, আমরা এখানে আমাদের সাথে তো বিভিন্ন শ্রেণী পেশার ভোটার যুক্ত রয়েছেন। আমরা একজন নারী ভোটারের সাথে কথা বলতে চাই, তরুণ নারী ভোটার। তার কাছ থেকে আসলে জানতে চাই যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আপনারা কেমন জনপ্রতিনিধিকে আপনারা ভোট দিবেন, আপনারা কেমন জনপ্রতিনিধি চান? জি, ধন্যবাদ আপনাকে। বিগত দিনে মায়ের কাছ থেকে গল্প শুনতাম যে আগে ভোট যখন হতো তখন নাকি একটা ঈদের মতো আমেজ তৈরি হতো, কিন্তু বিগত 17 বছরে আসলে আমরা ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলাম। আর এবার আমি নতুন ভোটার হিসাবে অবশ্যই চাই একজন যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে, যাতে আমরা যারা তরুণ আছি তাদেরকে নিয়ে আসলে
ভাবনা চিন্তা করে যে দেশে আসলে আমরা দেখতে পাই যে অনার্স পাশ করার পরে অনেক ভাইরা বোনরা বেকার থাকে, যেন বেকারত্ব দূর করতে পারে এবং যেন ইনসাফের সাথে আমাদের যে তাদের উপর যে আমরা দায়িত্ব দিব সেই দায়িত্বটা যেন সততার সাথে পালন করে এবং সবসময় যে তরুণদের নিয়ে একটা ভাবনা চিন্তা করে এমন প্রতিনিধি চাই এবং শিক্ষিত মেধাবী যোগ্য একজন প্রতিনিধি আমরা চাই এই নির্বাচনে জয়ী করতে তাদের। জি ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে আসলে এই নারী ভোটার যেমনটি বলছিলেন যে সৎ যোগ্য ওই ধরনের প্রার্থীকেই তারা কিন্তু ভোটে তারা মনোনীত করবেন। তো আমাদের মাঝে আরেকজন ভোটারের সাথে আমরা কথা বলতে চাই, আমরা তার কাছ থেকে জানবো যে এবারের যে নির্বাচন, এই নির্বাচনে আসলে আপনাদের যে প্রত্যাশা, আপনাদের ভোটারদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশা কতটুকু পূরণ হবে বলে আপনি মনে করছেন? আসলে ধন্যবাদ আপনাকে। আমরা এবার নির্বাচনে আমরা চাচ্ছি যে আমাদের যে প্রত্যাশাটা, কাঙ্ক্ষিত প্রত্যাশাটা যে ব্যক্তি পূরণ করবে আমরা তাকেই ভোট দিয়ে জয়যুক্ত করব, এরকম আমরা আশাবাদ ব্যক্ত করতেছি। এখন আমাদের মানিকগঞ্জ তো আগে উন্নয়নের ছোঁয়া থেকে একটু দূরে, মানিকগঞ্জের গ্যাসের সমস্যা, নাগরিক যে পৌরসভার যে আমরা বসবাস করি, যেটা পৌরসভার কথা বলবো, এখানে অনেক সমস্যা রয়েছে। এই সমস্ত কাঙ্ক্ষিত সমস্যাগুলা যে পূরণ করবে আমরা তাকেই ভোট দিব, এটা জনগণ প্রত্যাশা করতে। ধন্যবাদ। রঞ্জন, আপনি শুনছিলেন যে আমাদের বিভিন্ন শ্রেণী পেশার ভোটার যারা রয়েছে তাদের যে আগামী নির্বাচন নিয়ে তাদের যে ভাবনা, সেই ভাবনার কথা কিন্তু তারা বলেছেন। তো রঞ্জন, এই ছিল নির্বাচনী ভাবনার আমার কাছে শেষ খবর। আশরাফুল আলম লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মধুমতি ব্যাংক রোড টু পার্লামেন্ট এই ছিল আজকের মতো। আগামীকাল দেখা হবে একই সময়ে। ভালো থাকুন সবাই।